আপনি কি আমার উপর করুণা করতে চাইছেন? দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সাফারাতের ভেতর। এক টানে ছত্রিকার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে লঘু স্বরে বলল, ফার্দার এমন কথা মুখ দিয়েও আনবেন না চৈত্র। আপনার যোগ্যতা ছাড়া কোনো জব দেওয়া হবে না। ইন্টারভিউতে সিলেক্ট হলে জব পাবেন। 1 মাস সময় দিলাম আমি আপনাকে। জবের চেষ্টা করবেন, পরিবারের পরিস্থিতি স্বাভাবিক করবেন। আর এই 1 মাসের মাঝে যদি কোনোভাবেই দুজন কাছাকাছি চলে আসি, তাহলে সোয়ার একদম উঠিয়ে নিয়ে যাব আপনাকে। ছত্রিকা মৃদু কেঁপে উঠল। আখি পল্লব নেড়ে চক্ষু মেলে তাকালো সাফারাতের রাগান্বিত চেহারায়। আর একটা শব্দ উচ্চারণের সাহস জোগাতে ব্যর্থ হল। সাফারাত মুখ এগিয়ে নরম কোমল কপলে গাল ঘষে ছোট্ট একটা চুমু খেয়ে নেয়। কোমরের বাঁধন ঠিলে করে আদেশের সুরে বলে উঠল, ঘোমটা টেনে বাহিরে আসুন, দিহান কাজী নিয়ে আসছে। সাধাসিধে আটপৌড়ে কাপড়ে বিয়ে নামক নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে চৈত্রিকা। ফামিদা মেয়ের ঘোমটাটা ভালো করে টেনে দিলেন। ভবিষ্যতে কি হবে তা নিয়ে না ভেবে মেয়ের বর্তমান নিয়ে আনন্দিত তিনি। শুধু কষ্ট, এতটুকু মেয়ের সুখের জীবনে পদার্পণটুকু আহমেদ সাহেবের দেখে যেতে পারলেন না। আচ্ছা, তিনি থাকলে কি আজ খুশি হতেন? মেনে নিতেন সাফারাতকে? মেয়ের জীবনের এই খুশির মুহূর্তে একটু খানির জন্য হলেও হয়তো ওনার কঠিন মনটা গলে যেত, হয়তোবা না। বাহিরে বৃষ্টি থেমে গেছে, তবে প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে শীতলতা, মৃদু ঠান্ডা। এই ঠান্ডার মাঝেও মাথার উপর ফ্যানটা ঘুরছে শব্দ সৃষ্টি করে। মিমের গা কাঁটা দিয়ে উঠছে। ওড়নার নিচে ঝুঁকিয়ে নিল হাত দুটো। তার বরাবরই বসে আছে দিহান। একবার শুধু এই ছেলের দিকে তাকিয়েছিল মিম। দিহানের মুখে হাসির ছটা দেখে সে যে মুখ নামিয়েছে, আর ভুলেও তার দিকে ফিরে তাকায়নি। এই ছেলেকে দেখলে গা পিত্তি চলে জ্বলে ওঠে। সাফারাত গম্ভীর মুখে বসে আছে। অনেক সময় পেরিয়ে গেছে, কাজী সাহেব এসেছেন, কাবিনের কাগজ রেডি করছেন। কিন্তু এত দেরি ভালো লাগছে না সাফারাতের। বিরক্তিতে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। গম্ভীর স্বরে বলে উঠল, একটু জলদি করুন। কাজী সাহেব হতভম্ব হয়ে গেলেন। দাঁত কেলিয়ে বললেন, শেষ, আর 1 মিনিট বাবা। 1 মিনিটের বেশি যেন না হয়। লজ্জায় মরি মরি অবস্থা চৈত্রিকার। মিম দিহান হাসছে, ফামিদা অন্যদিকে চেয়ে রইলেন। এই ছেলের কি একটু তর্স হয়েছে না? বিয়ে তো তার কাছেই দেওয়া হবে। সাফারাত যে এত বিয়ে পাগল তা আগে জানত না চৈত্রিকা। শেষমেশ এতগুলো মানুষের সামনে লজ্জায় ডুবতে হলো। সাফারাতের তাতেও কোনরূপ প্রতিক্রিয়া নেই, বিরক্ত ভঙ্গিতে অপেক্ষা করে চলেছে। ফামিদা চৈত্রিকার কাছ থেকে একটু আকটু জেনেছে সাফারাতের পরিবার সম্পর্কে। বাবা আছে এটা শুনেছে। এত বড় বাড়িতে মেয়ের বিয়ের চিন্তা ওনার কল্পনায় আসতো না। ঘুণাক্ষরেও ভাবেননি মেয়ের কপালটা এত ভালো হবে। মনের তৃপ্তির জন্য উনি একটা প্রশ্ন করেই বসলেন, সাফারাত, তোমার পরিবার থেকে কেউ উপস্থিত থাকলে ভালো হতো। তোমার বাবা অথবা চাচা চাচি। নিমেষে সাফারাতের মুখের ভাব সম্পূর্ণ পাল্টে গেল। ফর্সা মুখে গম্ভীরতার ছাপ, গলার স্বর ধারালো, তীক্ষ্ণ হয়ে উঠল। মাথা নত করে নিজেকে সংযত করে বলল, চাচা চাচি নিজেদের কাজে ব্যস্ত। দাদি অসুস্থ, আম্মু মারা গিয়েছে, অনেক বছর পেরিয়ে গিয়েছে। আর কেউ নেই আমার। যাকে মানুষ আমার বাবা বলে আখ্যায়িত করেন তিনি আমেরিকা থাকেন, নিজের দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে। আপাতত আপন বলতে এখানে উপস্থিত আছে দিহান। চৈত্রিকা চোখ তুলে মায়ের দিকে তাকালো। মেয়ের করুণ চাহনি দেখে ফামিদার মনে হলো এই মুহূর্তে সাফারাতের বাবার নামটা না নিলে বেশ ভালো হতো। চৈত্রিকা বিস্মিত হয়ে পড়ে সাফারাতের বাবার দ্বিতীয় স্ত্রী আছে শুনে। তাই বলে কি সাফারাত বাবাকে ঘৃণা করে নাকি অন্য কোনো কারণ? কাজী সাহেব কাগজ এগিয়ে দিতেই বিনা সময় ব্যয় করে ঝটপট সাইন করে দেয় সাফারাত। চৈত্রিকা সাইন করে অনেকটা সময় নিয়ে। ডান হাতটা ভীষণ কাঁপছিল তার। বাবার অভাবটা অনুভব করছিল খুব করে। খুব করে চাইছিল বাবার প্রতিচ্ছবি ভেসে উঠুক চোখের সামনে, কিন্তু তা যে অসম্ভব। কবুল বলতে গিয়ে গলা ধরে আসছে।
শব্দগুলো দলা পাকিয়ে আটকে যাচ্ছে কণ্ঠনালীতে। পুরো শরীর জুড়ে তীব্র কম্পন। বিয়ে হয়ে গেল, সাফারাতের অর্ধাঙ্গিনী হয়ে গেল। সব কেন এত দ্রুত হলো? এমন অপ্রত্যাশিত সুখময় মুহূর্ত জীবনে বারবার আসবে? চৈত্রিকার বিশ্বাস হচ্ছে না যে মানুষটাকে এত বছর খুঁজেছে, যার দেখা মেলেনি কতকাল, আজ সেই মানুষটা অকস্মাৎ নিজের আগমন ঘটিয়ে বিবাহ নামক বন্ধনে কত সহজে বেঁধে দিল তাকে। চৈত্রিকার পানির পিপাসা পাচ্ছে খুব, কিন্তু এখান থেকে উঠার শক্তি পাচ্ছে না। পা দুটো অসাড় হয়ে পড়েছে। ফামিদা কিচেনে গেল মিষ্টি আনতে। দিহান আসার সময় নিয়ে এসেছিল। মিম মনে মনে খুশিতে ডানা মেলে উঠছে। বোনের দুঃখ বুঝি দূর হলো এবার। চৈত্রিকার কাজ ঘেঁষে ফিসফিস করে বলল, একটু হাসো না আপু, তুমি হাসো না একদম। এখন তো ভালোবাসার মানুষকে চিরতরে আঁচলে বেঁধে ফেললে, এবার তো হাসো বিজয়ের হাসি। চৈত্রিকা চোখ রাঙিয়ে চাইতেই মিম নিভে গেল মৃদু হাওয়ায়, নিভু নিভু অনলের ন্যায়। মুখ বাঁকিয়ে পুনর্বার বলল, হাসবা কেন? ভাইয়ার যা অ্যাটিটিউড দেখলাম আজ। যেই মেয়ে দেখবে নিঃসন্দেহে ফিদা হয়ে যাবে, তখন তো কষ্টে জর্জরিত হয়ে কপাল চাপড়াবে। চৈত্রিকা একটু চিন্তায় পড়ে গেল। হুট করে মনে পড়ল জেরিনের কথা। জেরিন তো বলল সাফারাতের সাথে ওর বিয়ে ঠিক। সাফারাত হয়তো পরিবারের কাউকে ওদের বিয়ের কথা জানায়নি। দাদি মানবে তো চৈত্রিকাকে? সাফারাত মোবাইলে অফিসের কাজে ব্যস্ত। মিমের ফোন পেয়ে অর্ধেক মিটিং ফেলে চলে এসেছে। চৈত্রিকার ইচ্ছে করলো মোবাইলটা টেনে এনে জানালা দিয়ে বাইরে ফেলে দিতে। সদ্য বিয়ে হয়েছে এই ছেলের, অথচ লজ্জার স্ত্রী মাত্র নেই। ভাব এমন যেন কিছুই হয়নি। কাজী সাহেব মিষ্টি খেয়ে উঠে পড়লেন। দিহান গেল ওনাকে এগিয়ে দিতে। ফামিদা একটা মিষ্টি সাফারাতকে সাথে সে সাফ সাফ জানিয়ে দেয়। আমি মিষ্টি খাই না মা। সাফারাত মিষ্টি খেতে নিষেধ করায় তিনি একটুও কষ্ট পাননি, বরঞ্চ আবেগে আপ্লুত সিক্ত হয়ে পড়লেন। মা ডাক শ্রবণ হতেই সঙ্গে সঙ্গে মন বলল, মেয়ের জন্য সঠিক মানুষটাই এসেছে জীবনে। চৈত্রিকা বলেছে আপাতত বিয়ে হবে, 1 মাস পর শ্বশুর বাড়ি চলে যাবেও। তা মনে পড়তে ফামিদা উত্তেজিত সুরে বলে উঠলেন, তুমি কিন্তু আজ যাবে না সাফারাত, আজকে থেকে যেতে হবে। মায়ের কথা কর্ণধারে পৌঁছাতে চৈত্রিকার ভ্রু জোড়া কপালে উঠে গেল। সাফারাতের নম্র কণ্ঠস্বর। থাকবো মা। হাত পা ঠান্ডা হয়ে গেল চৈত্রিকার। থাকাটা কি জরুরি? অন্তঃস্থল কাঁপছে ক্ষণে ক্ষণে। ভয়ে নাকি লজ্জায় চৈত্রিকা বুঝতে পারছে না। সাফারাত এখন তার স্বামী, থাকলে তো নিশ্চয়ই তার রুমে থাকবে একসাথে। তাছাড়া সাফারাত বলেছে যদি দুজন কাছাকাছি আসে তাহলে একদম উঠিয়ে নিয়ে যাবে। নিজের ভালোবাসার মানুষের সামনে, স্বামীর সামনে বদ্ধরুমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে না তো? কিশোরী মেয়েদের মতন চৈত্রিকার লজ্জায় আহা রক্তিম অবস্থা। দিহান বসে আছে সোফায় হেলান দিয়ে। সে যেন এই জগতে নেই, হাত পা ছড়িয়েই বসে আছে। মিম রান্নাঘর থেকে টেবিলে এনে খাবার সাজাচ্ছে। দিহান চলে যেতে চেয়েছিল, কিন্তু ফামিদা স্পষ্ট জানিয়ে দিলেন লাঞ্চ করা ব্যতীত 1 পাও নড়তে পারবে না। এর ফাঁকে মায়ের চৈত্রিকাকে কথার মাধ্যমে আঘাত করার জন্য অনেকবার ক্ষমা চাইল দিহান। ফামিদা আলতো হেসে বলেছেন, আমার মনে কোনো কষ্ট নেই, তুমিও ভুলে যাও। চৈত্রিকার মায়ের অমায়িক মমতাময়ী ব্যবহারে দিহান হতাশাজনক নিঃশ্বাস ফেলে। তার মা এমন হলেই পারত, তার মা খারাপ এমনটা না, তবে মানুষকে কথার মাধ্যমে আঘাত, কষ্ট দিয়ে ফেলে অহরহ। সাফারাতের ফোন পেয়ে হন্তদন্ত হয়ে অফিস থেকে ছুটে এসেছে। দিনটাই যেন আজ ছোটাছুটির। ক্লান্ত মস্তিষ্কটা সোফায় এলিয়ে ঘাড় বাঁকিয়ে চাইতেই নজর ঠেকল মিমের মুখের দিকে। মিম ভরকে গেল, কারণ ওর তীক্ষ্ণ দৃষ্টিও নিবদ্ধ ছিল দিহানের দিকে। মিমের ভ্যাবাচেকা খাওয়া চেহারা দেখে ঢের মজা পেল দিহান। হাসল ঠোঁট দুটো প্রসারিত করে, কৌতুকপূর্ণ কণ্ঠে ডেকে উঠল, মিম ডিম, 1 গ্লাস পানি দিয়ে যাও তো। রাগে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল মিম।